जो एप्पल के फाउंडर थे, उनकी स्टैनफोर्ड वाली एक स्पीच है 20 मिनट की। अगर आप में से बाकी लोगों ने नहीं देखी है तो आई स्ट्रांगली रिकमेंड यू कि एक बार आप जा करके यूट्यूब पे वो जरूर देखें। স্টিভ জব অ্যাপল কোম্পানির ফাউন্ডার, যার কোম্পানি একটা স্মার্টফোন কেনার জন্য ছেলেমেয়েরা সুসাইড করে মৃত্যুবরণ করছে। সবচেয়ে নাম করা মোটিভেশনাল স্পিকাররা হাইলি রিকমেন্ড করে স্টিভ জবসের 15 মিনিটের এই ভাষণটি শোনার জন্য। কারণ এই ভাষণে স্টিভ জবস তার জীবনের 50 বছরের অর্জিত জ্ঞান, অভিজ্ঞতা সবকিছু নিংড়ে দিয়েছেন। স্টিভ জবস স্ট্যানফোর্ড ইউনিভার্সিটিতে যে ভাষণটি দিয়েছিলেন সেটি ছিল ইংরেজিতে, যার ফলে যদি প্রশ্ন করা হয় আপনারা কয়জন এই ভাষণটি শুনেছেন, তাহলে হয়তো হাতে গোনা 2-1 জন শুনতে পারেন। তাই এই ভাষণটি আমি বাংলায় অনুবাদ করার চেষ্টা করছি, যাতে এই বিখ্যাত ভাষণ থেকে আপনি কিছু হলেও শিখতে পারেন। চলুন শুরু করা যাক। ধন্যবাদ। পৃথিবীর অন্যতম শ্রেষ্ঠ বিশ্ববিদ্যালয়ে তোমাদের সমাবর্তন অনুষ্ঠানে আসতে পেরে আমি খুবই সম্মানিত বোধ করছি। সত্যি বলতে আমি কখনো কোনো বিশ্ববিদ্যালয় থেকে পাশ করিনি, আর আজকাই কোনো বিশ্ববিদ্যালয় সমাবর্তন অনুষ্ঠান সবচেয়ে কাছ থেকে দেখছি। আজ আমি তোমাদের আমার জীবনের 3টি গল্প শোনাতে চাই। আহামরি তেমন কিছু না, শুধুমাত্র 3টি গল্প। প্রথম গল্পটি হচ্ছে জীবনকে এক সুতোই বাঁধা। রিড বিশ্ববিদ্যালয়ে পড়ার 6 মাসের মধ্যেই আমি পড়ালেখা স্টপ করে দেই। অবশ্য বিশ্ববিদ্যালয়ে পড়া পুরোপুরি ছেড়ে দেওয়ার আগে প্রায় বছর দেড়েক আমি সেখানে ছিলাম। আমি কেন পড়ালেখা ছেড়েছিলাম? ঘটনার শুরু আমার জন্মের আগে থেকে। আমার মা ছিলেন বিশ্ববিদ্যালয়ের একজন অবিবাহিত শিক্ষার্থী। তিনি আমাকে দত্তক দিতে চাইলেন। মা আমাকে এমন পরিবারে দত্তক দিতে চেয়েছিলেন যাদের বিশ্ববিদ্যালয়ে ডিগ্রি আছে। একজন আইনজীবী ও তার স্ত্রী আমাকে দত্তক নিতে রাজি হলেন, কিন্তু জন্মের পর আমার মা বাবার মনে হলো তারা আসলে মেয়ে সন্তান প্রত্যাশা করেছিল। গভীর রাতে তারা আইনজীবী পরিবারকে ফোন করে বলেছিলেন, অপ্রত্যাশিতভাবে আমাদের ছেলে সন্তান হয়েছে, আপনারা কি তাকে দত্তক নিতে চান? তারা বললেন, হ্যাঁ অবশ্যই। আমার মা পরবর্তীতে জানতে পারলেন আইনজীবী পরিবারের কেউই বিশ্ববিদ্যালয় থেকে পাশ করেনি, এমনকি আমার দত্তক বাবা হাই স্কুলেও পাশ করেনি। এসব জেনে আমার মা চুক্তিপত্রে স্বাক্ষর করতে রাজি হননি। কয়েক মাস পর আমার দত্তক বাবা মা কথা দিলেন তারা আমাকে অবশ্যই বিশ্ববিদ্যালয়ে পড়াবেন, এবং সেই কথা শুনে আমার মা আমাকে দত্তক দিতে রাজি হলেন। এভাবেই আমার জীবন শুরু হলো। 17 বছর পর আমি সত্যিই বিশ্ববিদ্যালয়ে গিয়েছিলাম, কিন্তু আমি বোকার মতো স্ট্যানফোর্ডসের মতো ব্যয়বহুল একটি বিশ্ববিদ্যালয় বেছে নিয়েছিলাম। আমার নিম্ন মধ্যবিত্ত বাবা মায়ের সব জমানো টাকা আমার পড়ালেখার পিছনে খরচ হয়ে যাচ্ছিল। 6 মাস এভাবে যাওয়ার পর আমি এর কোনো মানে খুঁজে পাচ্ছিলাম না। আমার ভবিষ্যৎ জীবন তৈরিতে সেই বিশ্ববিদ্যালয় কতটা ভূমিকা রাখবে সেটা আমি বুঝতে পারছিলাম না। অথচ আমি আমার বাবা মার সারা জীবনের জমানো সব টাকা লেখাপড়ার পিছনে ঢেলে যাচ্ছিলাম। তাই আমি বিশ্ববিদ্যালয় ছেড়ে দেওয়ার সিদ্ধান্ত নিয়েছিলাম। সে সময়ের প্রেক্ষিতে সিদ্ধান্তটা ভয়াবহ মনে হলেও এখন বুঝতে পারি সেটা ছিল আমার জীবনের অন্যতম সেরা সিদ্ধান্তের একটি। পড়ালেখা বন্ধ করে দেওয়ার পর আমি সহজেই বিরক্তিকর ক্লাস থেকে মুক্তি পেলাম। তারপর আমি আমার পছন্দের ক্লাসে ভর্তি হতে শুরু করলাম। তখনকার সব ঘটনা এত রোমাঞ্চকর ছিল না। আমার নিজের কোনো থাকার জায়গা ছিল না, তাই আমি আমার বন্ধুদের রুমের মেঝেতে ঘুমাতাম। ব্যবহৃত কোকের বোতল ফেরত দিয়ে আমি 5 সেন্ট করে পেতাম, তা দিয়েই আমি খাবার কিনে খেতাম। সপ্তাহে অন্তত একবার ভালো খাওয়ার জন্য 7 মাইল হেঁটে শহরের অপর প্রান্তে হরে কৃষ্ণ মন্দিরে যেতাম। আমার ভীষণ ভালো লাগতো। এই ছোট ছোট ঘটনাগুলো পরবর্তীতে আমার জীবনের দারুণ প্রভাব ফেলেছিল। তোমাদের একটা উদাহরণ দেই। রিড কলেজে সেই সময় সম্ভবত দেশের সেরা ক্যালিওগ্রাফি কোর্স হতো। ক্যাম্পাসের সব পোস্টার আর লেভেলে আঁকা হতো হাতে করা ক্যালিওগ্রাফির মাধ্যমে। যেহেতু আমি বিশ্ববিদ্যালয়ে ছাত্র ছিলাম না, তাই সহজে ক্যালিওগ্রাফি শেখার নতুন একটা কোর্সে ভর্তি হয়ে গেলাম। আমি সেরিফ ও সান সেরিফ টাইপেস শিখলাম। বিভিন্ন ফন্টের ফ্রেজ কমানো বাড়ানো সহ চমৎকার টাইপোগ্রাফি তৈরির কৌশল আয়ত্ত করলাম। ব্যাপারটা ছিল দারুণ ঐতিহাসিক, বিজ্ঞানের বাইরে একটা আর্ট যা আমাকে ভীষণ আকৃষ্ট করেছিল। এই ক্যালিওগ্রাফি জিনিসটা যে আমার কাজে আসবে সেটা আমি কখনো ভাবিনি। কিন্তু 10 বছর পর যখন প্রথম ম্যাকিনটস কম্পিউটার ডিজাইন করি, তখন সেই জ্ঞানের পুরোটাই আমার কাজে লেগেছিল। ম্যাক কম্পিউটারে আমরা সেই ডিজাইনটাকেই ব্যবহার করেছিলাম।
এটি ছিল সুন্দর টাইপোগ্রাফি সমৃদ্ধ প্রথম কম্পিউটার। আমি যদি সেই ক্যালিওগ্রাফিতে ভর্তি না হতাম তবে ম্যাক কম্পিউটারে এই নানান টাইপোগ্রাফি আর আনুপাতিক দূরত্বের ফ্রন্ট থাকতো না। আর যেহেতু উইন্ডোজ ম্যাকের কাছেই নকল করেছে তাই কোনো পার্সোনাল কম্পিউটারে এ ধরনের ফ্রন্ট থাকতো না। বিশ্ববিদ্যালয় না ছাড়লে আমি কখনোই ক্যালিওগ্রাফি কোর্সে ভর্তি হতাম না, ফলে পার্সোনাল কম্পিউটারেও হয়তো কখনোই এত সুন্দর ফ্রন্ট থাকতো না। অবশ্য বিশ্ববিদ্যালয়ে থাকাকালীন সেসব বিচ্ছিন্ন ঘটনাগুলো এমন যুগসূত্র তৈরি করা সম্ভব ছিল না, কিন্তু আজ 10 বছর পর পেছনে ফিরে তাকালে সবকিছুরই পরিষ্কার বুঝতে পারি। ভবিষ্যতের দিকে তাকিয়ে অতীতের বিচ্ছিন্ন ঘটনাগুলোকে এক সুতোই বাঁধতে পারবে না, এটি শুধুমাত্র অতীতের দিকে তাকিয়েই সম্ভব। তাই তোমাকে বিশ্বাস করতেই হবে যে বিচ্ছিন্ন সব ঘটনা ভবিষ্যতে একটা ভালো ফল তৈরি করবে। তোমাকে একটা কিছুর উপর বিশ্বাস করতেই হবে, তোমার নিছক ধারণা, ভাগ্য, জীবন, কর্ম, সৃষ্টিকর্তা কিছু একটা। যদি তুমি বিশ্বাস করো যে জীবনের বিচ্ছিন্ন সব ঘটনা একদিন ভালো ফল বয়ে আনবে, তবেই তুমি তোমার মনের কথা মতো চলতে পারবে, তোমার ইনার লাইফের আওয়াজকে শুনতে পারবে, তোমার ভিতরের জগতের ভয়েসকে তুমি উপলব্ধি করতে পারবে, আর এভাবেই তুমি সফল হতে পারবে। আমার দ্বিতীয় গল্পটি ভালোবাসা আর হারানোর গল্প। আমি ভাগ্যবান ছিলাম, জীবনের প্রথম দিকে আমি আমার ভালোবাসার কাজটি খুঁজে পেয়েছিলাম। 20 বছর বয়সে আমি আর ওজ মিলে আমাদের পারিবারিক গ্যারেজ অ্যাপল কোম্পানি শুরু করেছিলাম। আমরা কঠোর পরিশ্রম করেছিলাম। 10 বছরের মাথায় গ্যারেজের 2 জনের কোম্পানি থেকে অ্যাপল 4000 কর্মীর এবং $2 বিলিয়ন কোম্পানিতে পরিণত হয়। আমার বয়স যখন 30 বছর, তার কিছুদিন আগে আমরা আমাদের সেরা কম্পিউটার ম্যাকিনটশ বাজারে ছাড়ি, আর ঠিক তখনই আমার চাকরিটা চলে যায়। এখন তোমরা বলবে কিভাবে একজন তার নিজের হাতে গড়া কোম্পানি থেকে চাকরি চলে যায়। অ্যাপল যখন বেড়ে উঠছিল তখন আমরা খুবই মেধাবী একজন নিয়োগ দিয়েছিলাম, ভাবলাম সে আমাদের সাথে ভালোভাবেই কোম্পানিকে এগিয়ে নিয়ে যাবে। প্রথম বছর সবকিছু ভালোভাবেই গেল, কিন্তু ধীরে ধীরে ভবিষ্যৎ পরিকল্পনা নিয়ে তার সাথে আমার চিন্তা ভাবনার অমিল দেখা দিতে লাগলো। আমাদের প্রতিষ্ঠানের পরিচালনা পর্ষদও তার পক্ষ নিল। অতঃপর 30 বছর বয়সে আমি আমার কোম্পানি থেকে বিতাড়িত হলাম, বেশ প্রকাশ্যেই আউট হয়ে গেলাম। আমার তারুণ্যের সব স্বপ্ন এক নিমিষেই হাতছাড়া হয়ে গেল। আমি একদম ভেঙে পড়েছিলাম। পরের কয়েক মাস আমি বুঝতে পারছিলাম না যে আমি কি করব। আমার মনে হচ্ছিল আমি আগের প্রজন্মের উদ্যোক্তাদের মনোবল ভেঙে দিয়েছি। আমার হাতে যে দায়িত্ব দেওয়া হয়েছিল তা আমি হয়তো ঠিকমতো পালন করতে পারিনি। আমার ব্যর্থতার গল্প চারদিকে ছড়িয়ে পড়লো। আমি ভেলি ছেড়ে পালিয়ে যাওয়ার কথা ভাবতে লাগলাম, কিন্তু ধীরে ধীরে একটা বিষয় অনুধাবন করলাম। সবকিছুর পরেও আমি আমার কাজকে ভালোবাসতাম। অ্যাপলের ঘটনাগুলো আমার সেই সত্যকে এতটুকু বদলাতে পারেনি। আমাকে প্রত্যাখ্যান করা হয়েছে, কিন্তু তারপরও কাজের প্রতি আমার ভালোবাসার টান ঠিক আগের মতোই রয়ে গেছে। তাই আমি আবার নতুন করে শুরু করার সিদ্ধান্ত নিলাম। তখন বিষয়টা বুঝতে পারিনি, পরে রিয়েলাইজ করতে পারলাম অ্যাপল থেকে চাকরিচ্যুত হওয়াটা আমার জীবনের সবচেয়ে বেস্ট ঘটনা ছিল। আমি আবার নতুন ভাবে শুরু করলাম, নিশ্চয়তাবিহীন নতুন জীবন। এর ফলে আমি আমার জীবনের অন্যতম সৃজনশীল সময়ে যাত্রা করার সুযোগ পেলাম। পরবর্তী 5 বছরে আমি নেক্সট নামে একটি কোম্পানি শুরু করি, পিক্সার্ট নামে আরো একটি কোম্পানি শুরু করি এবং প্রেমে পড়ি এক অসাধারণ মেয়ের সাথে। পরবর্তীতে আমরা দুজনেই বিয়ে করি। পিক্সার্ট থেকে আমরা পৃথিবীর প্রথম অ্যানিমেশন ছবি টয় স্টোরি তৈরি করি। পিক্সার বর্তমানে পৃথিবীর সবচেয়ে সফল অ্যানিমেশন স্টুডিও। এরপর আমার সাথে ঘটে কিছু চমকপ্রদ ঘটনা। অ্যাপল নেক্সটকে কিনে নেয় এবং আমি অ্যাপলে ফিরে আসি। নেক্সটে আমরা যে প্রযুক্তি তৈরি করি সেটা এখন অ্যাপলের ব্যবসা সফলতার সবচেয়ে বড় ফ্যাক্টর। অন্যদিকে আমি আর আমার স্ত্রী সুখের সংসার গড়ে তুলি। এর কিছুই আমার সাথে ঘটতো না যদি না আমাকে অ্যাপল থেকে বিতাড়িত করা না হতো। এটি ছিল আমার জীবনের সবচেয়ে তেতু স্বাদের কার্যকরী ওষুধ। তাই তোমাদের বলতে চাই, তোমার সাথে কোনো খারাপ ঘটনা ঘটলে বা তুমি বড় পর্যায়ে ব্যর্থ হলে নিরাশ হও না। এটাই হয়তো তোমার বড় বিজয় নিশ্চিত করতে পারে। আমি আমার পছন্দের কাজটিকে খুঁজে পাওয়ার ফলেই আমি সফল হয়েছিলাম। তাই তুমিও তোমার পছন্দের কাজটিকে খুঁজে বের করো। একটা পছন্দের মানুষকে যেভাবে খুঁজে বেড়াও, পছন্দের মানুষের সাথে যত বয়স হয়, যত সময় যেতে থাকে, ততই যেমন ভালোবাসা বাড়তে থাকে, তেমনি তুমি যদি তোমার পছন্দের কাজটিকে খুঁজে পাও, যত সময় যাবে ততই কাজের প্রতি ভালোবাসা তোমার আরো বাড়তে থাকবে। তুমি যদি এখনো তোমার ভালোবাসার কাজটিকে খুঁজে না পাও, তাহলে খুঁজতে থাকো, থেমে যেও না। যদি ভালোবাসার কাজটিকে খুঁজে পাও,
তোমার মনই তোমাকে বলবে। আমার শেষ গল্পটা মৃত্যু নিয়ে। আমার 17 বছর বয়সে একটি লেখা পড়েছিলাম, যদি তুমি প্রতিটা দিন এইভাবে শুরু করো যে আজই তোমার জীবনের শেষ দিন, তাহলে একদিন নিশ্চিতভাবেই তোমার সেই ভাবনা সত্যি হবে। সেই কথাটা আমার মনে গভীরভাবে প্রভাব ফেলেছিল। সেই দিন থেকে আজ পর্যন্ত আমি প্রতিদিন আয়নার সামনে দাঁড়িয়ে নিজেকে প্রশ্ন করেছি, আজ যদি আমার জীবনের শেষ দিন হয় তাহলে কি আমি তাই করব যা আমি আজ করতে যাচ্ছি? তারপর কিছুদিন যদি সেই প্রশ্নের উত্তর না হতো তাহলে ভাবতাম আমার পরিকল্পনা পরিবর্তন আনতে হবে, আমি শীঘ্রই মরে যাব। এই ভাবনাটি আমাকে বড় বড় সব সিদ্ধান্ত নিতে সবচেয়ে বেশি সাহায্য করেছে, কারণ আশা, প্রত্যাশা, গর্ব, ব্যর্থতা, ভয়, লজ্জা এর সবকিছু মৃত্যুর কাছে ম্লান হয়ে যায়। টিকে থাকে শুধুমাত্র সত্যিকারের গুরুত্বপূর্ণ জিনিসগুলো। আমি জানি কোনো কিছু হারানোর ভয় মন থেকে দূর করার সবচেয়ে ভালো উপায় হচ্ছে এটা মনে করা যে তুমি একদিন মরে যাবে। তুমি আসলেই সবকিছু হারিয়েই বসে আছো, তাই তোমার মন যা চায় তাই করো। অন্যের জন্য বেঁচে থেকো না, নিজের জীবন, নিজের ইনার লাইফের কথা মতো জীবন যাপন করো। তুমি যেটা করে শান্তি পাও সেটাই করো। প্রায় বছর খানেক আগে আমার ক্যান্সার ধরা পড়ে। একদিন সকাল 7টায় একটা স্ক্যান হয়, তাতে স্পষ্টভাবে আমার প্যানক্রিয়াসে টিউমার দেখা যায়। আমি তখনও জানতাম না প্যানক্রিয়াস জিনিসটাই বা কি। ডাক্তাররা আমাকে বলে দিলেন এটি এমন একটা ক্যান্সার যার কোনো চিকিৎসা নেই এবং আমি 3 থেকে 6 মাস বাঁচব। আমাকে বাসায় গিয়ে সবকিছু গুছিয়ে ফেলতে বললেন, মোট কথা মৃত্যুর জন্য তৈরি হতে। যেসব কথা আমি আমার পরিবারকে, ছেলে মেয়েকে 10 বছরে বলবো তা আগামী 3 থেকে 6 মাসের মধ্যেই বলে ফেলতে হবে। আমার চলে যাওয়াটা যথাসম্ভব কম বেদনাদায়ক হয়। সেদিন সারা দিন আমার ডায়াগনোসিস হলো, সন্ধ্যায় আমার একটা বায়োপসি হলো। তারা আমার গলার ভিতর দিয়ে এন্ডোস্কোপি নামিয়ে দিল, সেটা আমার পেটের ভিতর দিয়ে, ইন্টেস্টাইনের ভিতর দিয়ে গিয়ে প্যানক্রিয়াসে সুই ঢুকিয়ে সেই টিউমার থেকে কিছু কোষ নিয়ে এলো। আমি অজ্ঞান হয়েছিলাম, তাই আমি কিছুই দেখিনি, কিন্তু আমার স্ত্রী পরে আমাকে বলেছিল ডাক্তাররা এন্ডোস্কোপি থেকে পাওয়া কোষগুলো মাইক্রোস্কোপে পরীক্ষার পর কান্না শুরু করলো, কারণ যে ধরনের প্যানক্রিয়াটিক ক্যান্সার হয়েছিল সেটা আসলে সার্জারির মাধ্যমে চিকিৎসা সম্ভব। এরপর আমার সার্জারি হলো এবং এখন আমি ভালো আছি। এটাই আমার মৃত্যুর সবচেয়ে কাছাকাছি যাওয়া। আমি আশা করি আরো কয়েক বছর যেন আমাকে মৃত্যুর কাছাকাছি যেতে না হয়। মৃত্যু আগে আমার কাছে শুধুমাত্র ভাবনার পর্যায়ে ছিল, কিন্তু ভয়াবহ এই অভিজ্ঞতার পর মৃত্যু সম্পর্কে আগের চেয়ে অনেকটা নিশ্চিতভাবেই কিছু কথা তোমাদের জানাতে পারি। আসলে কেউই মরে যেতে চায় না, এমনকি যারা স্বর্গে যেতে চান তারাও সেখানে যাওয়ার জন্য মরতে চান না। কিন্তু তারপরেও মৃত্যু আমাদের সবার চূড়ান্ত গন্তব্য। মৃত্যু থেকে কেউই পালাতে পারবে না এবং সেটাই হওয়া উচিত, কারণ মৃত্যুই সম্ভবত জীবনের সবচেয়ে বড় আবিষ্কার। এটি জীবনকে বদলে দেওয়ার এজেন্ট। মৃত্যু পুরাতনকে ধুয়ে মুছে নতুনের জন্য জায়গা করে দেয়, আর এই মুহূর্তে তোমরাই সেই নতুন। কিন্তু ধীরে ধীরে বয়স বাড়ার সাথে সাথে তোমরাও ধুয়ে মুছে যাবে, সেদিন খুব দূরে নয়। এতটা নাটকীয় ভাবে বলার জন্য আমি দুঃখিত, কিন্তু এটাই সত্যি। তোমাদের সময় সীমিত, তাই অন্য কারো জীবন যাপন করে তোমার সময় নষ্ট করো না। অন্যের চিন্তা ভাবনার ফলে যে বিশ্বাসের জন্ম হয়, সেই বিশ্বাসের ফাঁদে পড়ে নিজের জীবনটা চালিয়ে দিও না। অন্যের মতামতের কোলাহলে নিজের মনের কথাগুলোকে চাপা দিও না। সাহসী হও, যেন নিজের মতো করে চলতে পারো। শুধুমাত্র তোমার মনই জানে তুমি আসলে কি চাও। তাই ভিতরের আওয়াজ শোনো, কি করতে ভালো লাগে সেটাকে খুঁজে বের করো। এটাই সত্যিকারের সফলতার পথ। আমি যখন তরুণ ছিলাম তখন একটা পত্রিকা বের হতো, তার নাম ছিল দ্য হোল আর্ট ক্যাটালগ। পত্রিকাটি আমাদের প্রজন্মের কাছে পবিত্র গ্রন্থের মতো ছিল। সেটা বের করেছিল স্টুয়ার্ট ব্র্যান্ড নামে একজন ভদ্রলোক, যিনি ম্যানলো পার্কের কাছেই থাকতেন। তিনি তার কাব্যময়তা দিয়ে পত্রিকাটিকে জীবন্ত করে তুলেছিলেন। এটি ছিল 60-এর দশকের শেষ দিকের কথা। কম্পিউটার বা ডেস্কটপ পাবলিশিং তখনও শুরু হয়নি, তাই পত্রিকাটি টাইপরাইটার, কাঁচি, পোলারয়েড ও ক্যামেরা এসব দিয়েই তৈরি হয়েছিল। পত্রিকাটি ছিল কাগজে মোড়ানো বাঁধা গুগলের মতো,
আদর্শগত বহু তত্ত্ব ও চমৎকার ধারণায় সমৃদ্ধ পত্রিকাটি গুগলের ৩৫ বছরও আগে প্রকাশিত হয়েছিল। স্টুয়ার্ট ও তার দলবল নিয়ে দ্য হোল আর্ট ক্যাটালগ এর অনেকগুলো সংখ্যা বের করেছিলেন। পত্রিকাটি প্রকাশনা শেষ হয় একটা সমাপ্তি সংখ্যা দিয়ে। এটা ছিল ৭০ দশকের মাঝামাঝি সময়ে। আমার তখন তোমাদের মতো বয়স। পত্রিকাটির সমাপ্তি সংখ্যার পিছনের মোড়কে বুড়ের গ্রামের পথের একটা ছবি ছিল। আসলে যারা অ্যাডভেঞ্চার প্রিয় তারা হয়তো তেমন গ্রামের পথে বেড়াতে যেতে পারো। ছবিটির নিচে লেখা ছিল স্টে হাংরি, স্টে ফুলিশ, ক্ষুধার্ত থেকো, বোকা থেকো। বিদায়ের সময় এটাই ছিল তাদের শেষ মেসেজ। আমি আমার জন্য আজীবন এটাই প্রার্থনা করেছি। আজ গ্রাজুয়েশন শেষে তোমাদের নতুন জীবন শুরুর মুহূর্তে আমি সেই প্রার্থনাই তোমাদের জন্য করছি। ক্ষুধার্ত থেকো, বোকা থেকো। ধন্যবাদ। যদি ভিডিওটি ভালো লাগে প্রিয় মানুষদের সাথে শেয়ার করে তাদের জীবন বদলাতে একটু হলেও সাহায্য করতে পারেন। আসসালামু আলাইকুম।